প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। তার ব্যতিক্রম নয় শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনেও। সেই নির্বাচনী আসন শেরপুর ২ এ নির্বাচনী উত্তাপ কতটুকু ছড়ালো, প্রধান যে দুইটি দল নির্বাচনে অংশগ্রহণ করছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি, তারা আসলে কতটুকু ভালো অবস্থানে রয়েছে, সেই সকল বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কয়েকজন সহকর্মী, যারা দেশের সেরা কয়েকটি গণমাধ্যমে কর্মরত রয়েছেন, এবং তাদের কাছ থেকে আমরা জানবো জামায়াতে ইসলামের প্রার্থী এবং বিএনপির যে প্রার্থী রয়েছে এবং বিএনপির যে বিভক্তি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতেও দেখেছি, সব মিলিয়ে আসলে নির্বাচনী উত্তাপ কতটুকু ছড়ালো এই আসনে, ভোটাররা কি ভাবছেন এবং প্রার্থীরা কতটুকু ভালো অবস্থানে রয়েছেন। শুরুতেই আমরা যদি জানতে চাই, আমাদের একদম বাম পাশে রয়েছেন মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। আপনার কাছে যদি জানতে চাই, বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এর মধ্যে মনোনয়ন পেলেন ফাহিম চৌধুরী। সর্বশেষ আপনি কি অবস্থান দেখছেন তার? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেটি ইতিমধ্যে আমরা আপনাদের একটি লাইভেও আমরা দেখেছি যে আপনাদের খুবই চমৎকার বিশ্লেষণ ছিল। আমরা যদি এই মুহূর্তে বলতে চাই যে আসলে বিএনপির মধ্যে ৪ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী অবশ্য এখানে আমরা দেখেছি যে ৫ জনের মধ্যে একজন প্রার্থী নকলা, আর বাকি সব প্রার্থী কিন্তু আমাদের এই নালিতাবাড়ি কেন্দ্রে। সেদিক থেকে বিবেচনা করলে বা সামগ্রিক যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে আমাদের এই ২ আসন তথা শেরপুরের যে নকলা নালিতাবাড়ি আসন, এই আসনে আহ প্রতিযোগিতা অবশ্যই ছিল। তবে আমার কাছে যেটুকু মনে হয় যে এখানকার যে বিভক্তি বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা কোন্দলগুলো বা দলীয় বিভক্তির কারণেই হয়তোবা এখানকার কেউ কেউ হয়তো নিজেদেরকে যোগ্য মনে করতেন, বা এখানে এখন যারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আসলেও তাদের ৪ জনের মধ্যে কেউ একজন এখানে আমরা চাই, যেটা আমরা বেশ কয়েকটি সমাবেশের মাধ্যমে আমরা পেয়েছি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বিভক্তির কারণে বা বিভিন্ন দলীয় কোন্দলের কারণেই আহ ফাহিম চৌধুরীকে অবশেষে বিএনপি মনোনীত করেছে। যে আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল, ফাহিম চৌধুরীর বর্তমান কি অবস্থান আপনি হ্যাঁ, দেখছেন? অবস্থা আমরা ইতিমধ্যে দেখছি যে মনোনয়ন পাওয়ার পরে বিএনপির পক্ষ থেকে ফাহিম চৌধুরী যখন মনোনীত হয়েছে, তিনি আসলে নকলা এবং নালিতাবাড়ী ইতিমধ্যে গণসংযোগ, উত্থান বৈঠক, বিভিন্ন সভা সমাবেশ কিন্তু শুরু করেছে এবং বেশ ভালোই প্রচার প্রচারণা তারা করেছে। তবে এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারছি যে আপনারা অবশ্যই আপনারা দেখছেন যে নালিতাবাড়ীতে একটা ভিন্ন পরিবেশ আমরা দেখছি, যে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকার কারণে আসলেও সব যারা হচ্ছে বিএনপির মনা বা বিএনপির পক্ষে যারা কাজ করতেন, তারা দেখলাম যে ফাহিম চৌধুরীর পক্ষে কিন্তু সেভাবে কাজ করছে না। এটা হয়তোবা একটা সময় গিয়ে সমাধান হতে পারে। তবে এই মুহূর্তে যদি সার্বিক ভাবে বলি, সেক্ষেত্রে ফাহিম চৌধুরীর জন্য নালিতাবাড়িটি একটু মানে অন্য নকলার চেয়ে একটু তারা পিছনে এই রয়েছে। ধন্যবাদ মজিদুল ইসলাম উজ্জ্বল আপনাকে। আমাদের সাথে রয়েছেন সানি ইসলাম, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন এবং খোঁজ খবর রাখছেন শেরপুর ২ নির্বাচনী আসন নিয়ে। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, প্রায় ৯ মাসের বেশি সময় ধরে জামায়াতে ইসলাম তাদের প্রচারণা চালাচ্ছেন, এবং বিএনপি অল্প কিছুদিন আগে তাদের মনোনয়ন ঘোষণা করলেও সেটা প্রাথমিক মনোনয়ন হিসেবে বিবেচিত হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিএনপির মধ্যে একটি অন্তর্কন্দল রয়ে গেছে। এতে করে জামাতকে একটু বেশি সুবিধা পাচ্ছে কিনা? আহ চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি আসলে প্রথমে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বিএনপি কিন্তু এখনো কমিটি দিচ্ছে না। আমার এটা খুবই একটা আমি অনেকদিন ধরে এটা ভাবছি, কেন এত এখনো কমিটি দিচ্ছে না। এটার কারণে তারা কিন্তু একটা ব্যাকফুটে চলে যাচ্ছে, যেহেতু জামাতে ইসলাম তারা অনেক আগে থেকেই সুসংগঠিত করে ফেলছে। আহ এটা একটা পার্ট গেল। আরেকটা বিষয় হচ্ছে, আমার খুবই একটা ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে। জামাত ইসলামী যেটা, যারা দীর্ঘদিন ধরে, এটা নিঃসন্দেহে বলতে হয়, তারা নির্যাতিত ছিল। তারা মাঠে কাজ করতে পারেনি, নির্বাচন প্রচারণা করতে পারেনি, নির্বাচন করতে পারেনি। তারা কিন্তু মাঠে কাজ করছে। অন্যদিকে বিএনপি প্রার্থী যিনি ছিল ফাহিম চৌধুরী, তিনি কিন্তু নির্যাতিত ছিলেন। তিনি 18 সালের নির্বাচনে কিন্তু
আমি একটা কালে কণ্ঠে একটা নিউজও করেছিলাম যে চৌধুরী মতিয়া ঘুরছে সৎ দল বলে, ফাহিম ঘুরছে একা। তার নেতাকর্মীদের বিভিন্ন হামলা মামলার কারণে কিন্তু ফাহিম চৌধুরী নিজের পোস্টার পর্যন্ত কর্মীদের মাধ্যমে তারা পোস্টার সাঁটাতে পারেনি। কিন্তু এখন কিন্তু চমৎকার একটা পরিবেশ ফিরে এসেছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি যে সব প্রার্থীরা একসাথে বসে তারা আলোচনা করছে, কথাবার্তা বলছে এবং একজন মনোনয়ন পাচ্ছে, আরেকজন কিন্তু অভিনন্দন জানাচ্ছে। আমার কাছে দুর্দান্ত একটা ভালো লাগা কাজ করছে যে শেরপুর 2 আসন একটা দৃষ্টান্তমূলক একটা আসন হতে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে বিষয়টা বলছিলাম যে জামাতে ইসলাম আজকেও কিন্তু চমৎকার একটা সমাবেশ করেছে। অপরদিকে ফাহিম চৌধুরী তিনিও কিন্তু কাজ করছেন এবং দলের ভেতরে একটা রাজনৈতিক দলের ভেতরে অন্তর্কন্দল থাকবেই, এটাই স্বাভাবিক, যেহেতু এই দলগুলো বড় একটা রাজনৈতিক দল। কিন্তু দেখবেন নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন যারা তার বিরুদ্ধে তারা কাজ করছে বা তাকে সাপোর্ট করেনি তারাও কিন্তু আসলে একসাথে হয়ে যাবে, কারণ দল দিন শেষে তারা কিন্তু একটা প্ল্যাটফর্মেই আছেন। তারা কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অন্য দলে গিয়ে সাপোর্ট করছে না, তারা কিন্তু ধানের শীষ প্রতীককে ভালোবাসে, লালন করে। অন্যদিকে যারা জামাতে ইসলাম রয়েছে তারা কিন্তু একই প্ল্যাটফর্ম রয়েছে, যদিও জামাতে ইসলামের ভিতরে অন্তর্কুন্তল নেই, বিএনপির ভিতর রয়েছে, কিন্তু তারা যদি অন্তর্কুন্তল আপনার কাছে বা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদের ভিতর একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু দিন শেষে দেখবেন যে তারা মরিয়া হয়ে উঠেছে তাদের প্রতীককে, তাদের প্রার্থীকে জয় লাভ করানোর জন্য। আমার ধারণা এটাই যে আস্তে আস্তে যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন দেখবেন যে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করছে। জি, ধন্যবাদ সানি ইসলাম। মনির ইসলাম মনির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, বেশ কয়েকটি গণমাধ্যমে আপনি জেলা প্রতিনিধিও রয়েছেন। শেরপুর 2 নকলা নালিতাবাড়ী আসনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রায় 7 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেখান থেকে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলো এবং আমরা মনোনয়ন পাওয়ার পর দেখলাম স্থানীয় নালিতাবাড়ির যে 4 জন ছিলেন মনোনয়ন প্রত্যাশী তাদের কর্মী সমর্থকরা একত্রিতভাবে একটি প্রোগ্রাম করলেন এবং তারা দাবি জানালেন যেন এই 4 জন থেকে কাউকে দেওয়া হয়। তারাও কিন্তু নির্দিষ্ট করে কোনো প্রার্থীর পক্ষে কথা বলতে পারেনি যেন সেই প্রার্থীকে নির্দিষ্ট করে মনোনয়নটা দেওয়া হয়। এই একটি মিটিং করা ছাড়া আমরা তার কোনো কার্যক্রম তাদের দেখলাম না, তাদের কোনো আন্দোলন দেখলাম না। এবং আমরা যখন দেখলাম মনোনয়ন যিনি পেয়েছেন ফাহিম চৌধুরী, তিনি বিভিন্ন নেতা বাসায় গিয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। এরপরও আমরা দেখছি বাজারে বিভিন্ন সময় শোডাউন হচ্ছে, মিছিল হচ্ছে অন্য নেতাদের নামে। আসলে তাদের রাজনীতির ভবিষ্যৎটা কি থাকবে যদি শেষ পর্যন্ত ফাহিম চৌধুরীর কাছেই মনোনয়ন থেকে যায়? ধন্যবাদ অভিজিৎ শাহ আপনাকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিষয়টি হচ্ছে যে একটা বৃহৎ দল, সেই দলে একাধিক প্রার্থী থাকবে, এটাই কিন্তু রাজনীতির সৌন্দর্য। যদি একটি বড় দলে একাধিক প্রার্থী না থাকে তাহলে তো এটা রাজনৈতিক সৌন্দর্য পুরোপুরি বৃদ্ধি পায় না। একাধিক প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমি আমার পূর্ববর্তী বক্তা সানি ইসলামের সাহেবের কথাই যদি বলি, যে আসলে দেখবেন দিন শেষে বিএনপির নির্বাচনই করছে। আর মনোনয়ন বিশ্লেষণ যদি করি, যে নালিতাবাড়ির 4 জন প্রার্থী ছিলেন, যারা 4 জনই যার যার অবস্থান থেকে যথেষ্ট শক্ত অবস্থানে ছিলেন, কারণ 2 জন ছিলেন প্রবাসী নেতা, তারা কিন্তু বিএনপির দুর্দিনে তারা বিএনপির কান্ডারি হিসেবে এখানে কাজ করেছেন, তাদের অবদান কিন্তু কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই। অপরদিকে আবু সুফিয়ান, উনি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতা এবং ছাত্র রাজনীতি থেকেই তার উঠে আসা, এখনো ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত আছেন। পাশাপাশি বিএনপির যে দুঃসময়ে যখন নালিতাবাড়িতে বা নকলায় কোনো স্লোগান দেওয়ার লোক থাকতো না, এই আবু সুফিয়ানের নির্দেশনায় কিন্তু তার নেতা কর্মীরা মানে যেখানে হোক আড়ালে আবদালে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট জটিকা মিছিল করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। অন্যদিকে ফজলুর রহমান তারা উনিও কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তো সব মিলে 4 জন প্রার্থী যোগ্য ছিলেন আমি মনে করি। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন 4 জন একসাথে মিলিত হয়ে তারা বলছিল যে কাউকে মনোনীত করার জন্য। ইতিমধ্যে আপনি বোধহয় জানেন যে ফজলুর রহমান তারা সাহেব উনি কিন্তু ফাহিম চৌধুরীকে সমর্থন দিয়ে দিয়েছেন। তাহলে রইল বাকি 3 জন, আবু সুফিয়ানের সমর্থকরা বা উনি এবং দুলাল চৌধুরী সাহেব এবং হচ্ছে যে ইলিয়াস খান সাহেব। তো আমার জানা মতে ইলিয়াস খান সাহেব এখনো উনি হাল ছাড়েননি, আবু সুফিয়ান হাল ছাড়েননি, এখনো ঢাকায় অবস্থান করে তারা পুনর্বিবেচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো দিন শেষে যেটা হবে আর কি, আমি অনেক নেতা কর্মীর সাথে কথা বলেছি যে তাদের কথা একটাই, আমরা তো ধানের শীষ করি, আমরা তো বিএনপি করি। কিন্তু যেহেতু ফাহিম চৌধুরী 2018 সালে ব্যাপকভাবে নির্যাতন শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে উনি এতটা রাজনৈতিক এবং ব্যবসায়িক ভাবে চাপে ছিলেন, বাধ্য হয়ে উনি রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। এমত অবস্থায় যেহেতু অন্য প্রার্থীরা আসছিল এবং এই দুরবস্থার মধ্যে যারা বিএনপিকে আগলে রাখেছেন, বিপদ আপদে পাশে থেকেছেন, তাদের কিন্তু কৃতজ্ঞতার একটা বিষয় আছে। আপনি জানেন যে আমি একজন নেতার হয়ে কাজ করেছি, দুর্দিনে উনি আমার পাশে ছিলেন,
আমি ইচ্ছা করলে কিন্তু তাকে ছেড়ে মানে যেতে পারছি না। এটা বাস্তবতা, তারা বুঝতে হবে। এটাকে আমি কোন দল বলি না, এটা কৃতজ্ঞতা। যারা এখন ইলিয়াস খান সাহেবের পিছনে, সুফিয়ানের পিছনে বা দুলাল চৌধুরী সাহেবের পিছনে আছেন, তারা কৃতজ্ঞতার স্বার্থে আছেন যে ওনারা দুর্দিনে পাশে ছিলেন। এখন দিন শেষে যখন দেখা যাবে যে না, এই মনোনয়নটা ফাহিম চৌধুরী রয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস নেতাকর্মী যারা আছেন এরা সবাই দানের শীষের পক্ষে কাজ করবে। এটা আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, একটা ভৌগোলিক কিন্তু একটা বিষয় আমরা সবসময় জানি যে নালিতাবাড়ি থেকে প্রার্থী হইলে অধ্যাপক আব্দুল সালাম সাহেবের পর থেকে নালিতাবাড়ি থেকে কোনো প্রার্থী হয়ে নকলা থেকে ভালো ভোট নিয়ে আসতে পারছেন, এই ইতিহাসটা কিন্তু আমরা মানে পাই না, এই রেকর্ডটা নাই আমাদের। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি হয়তো খুব একটা ভুল সিদ্ধান্ত নেয়নি ফাহিম চৌধুরীর ক্ষেত্রে। কারণ ফাহিম চৌধুরীর ব্যক্তিগত রাজনৈতিক অর্জন না থাকলেও জাহিদ চৌধুরীর যে অর্জন পুরা শেরপুর জেলা জুড়ে, সেই অর্জনের পিতার যে অর্জন, সেই অর্জনকে কেন্দ্র করে কিন্তু আমি মনে করি যে আমার ধারণা যে বিএনপি ভুল সিদ্ধান্ত নেয়নি এবং টোটাল বিএনপি নেতা কর্মীরা শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্তে থাকবে না। এই ধন্যবাদ মনিরুল ইসলাম মনির আপনাকে। আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। যেমন আমরা দেখছিলাম জামায়াতে ইসলামী তাদের প্রত্যেকটি সেক্টরে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে, উপজেলা পরিষদ নির্বাচন, ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদ সকল দিক থেকে। কিন্তু বিএনপি আসলে কমিটি তাদের পৌঁছাতে পারেনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন মুজাহিদুল ইসলাম উজ্জ্বল? আসলে এটি একটু আগে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে বেশ সুন্দরভাবে আমরা বেশ কিছু বিষয় আমরা জানলাম। আসলেও জামাত ইসলাম এবং বিএনপি বা আওয়ামী লীগ বলেন, এই দলগুলোর কিছু বৈশিষ্ট্য অবশ্যই আছে। জামাত ইসলাম তারা একটি আদর্শবাদী সংগঠন বা রাজনৈতিক একটা ধর্মীয় একটা রাজনৈতিক দল। তো সেদিক থেকে আসলেও বিএনপি এবং জামাতের বিষয়টি একটি একেবারে ভিন্ন একটা প্রেক্ষাপট। আপনি জেনে থাকবেন যে জামাত তারা একেবারে আহ একবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ে তাদের যে কমিটিগুলো হয়, তাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচার, একেবারে সাংগঠনিক পরিক্রমায়, যেটি হচ্ছে একেবারে বলতে গেলে তাদের যে এই একেবারে হাতে কলমে খাতা কাগজে তাদের যে অ্যাক্টিভিটিস, সেটি কিন্তু তারা সেভাবেই আসলে তারা মুভ করে। তো সেদিক থেকে তাদের সাংগঠনিক বিষয়গুলো একেবারে তারা মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করে। এই কারণে বিএনপির মধ্যে আপনি দেখবেন যে আসলে সাধারণত তাদের জনসমর্থন বা কর্মী সমর্থক বা অন্যান্য যারা আছে তারা কিন্তু আসলে অনেক বেশি মানে তাদের সমর্থক, কিন্তু আসলে জামাত এবং বিএনপির মধ্যে এইটুকু তারতম্য রয়েছে। এবং এর পাশাপাশি আপনি যেটি বলেছেন যে বিএনপি এবং জামাতের যে ওই প্রার্থীর ব্যাপারে, যে আসলে একেবারে এমপি প্রার্থী থেকে শুরু করে মেয়র এবং উপজেলা এবং পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা প্রার্থীতা দিয়েছে। এটির কারণে মূলত জামাত কিন্তু সুসংগঠিত হচ্ছে আস্তে আস্তে। তাদের একেবারে মাঠ পর্যায়ে তারা ব্যাপকভাবে কিন্তু দাওয়াতি কাজের পাশাপাশি যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তারা বেশ সাড়া ফেলেছে। আপনি জেনে থাকবেন যে এই নকলা এবং নালিতাবাড়িতে প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই দু একটি বাদে তারা কিন্তু চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে এবং মেয়র প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে। তারা ইতিমধ্যে একটি জিনিস সেটা হচ্ছে যে ধরেন এখন এমপি প্রার্থীরা তারা মাঠে চষে বেড়াচ্ছেন, এর সাথে সাথে কিন্তু যারা এমপি প্রার্থীর পাশাপাশি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, মেয়র প্রার্থী বা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী তারা যারা ইতিমধ্যে মনোনীত হয়েছেন, তারাও কিন্তু সাংগঠনিকভাবে এবং নির্বাচনী যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু বেশ তারা কিন্তু মাঠে সরব হয়েছে। এটির কারণে তারা কিন্তু আপনার নির্বাচন বলেন এবং সাংগঠনিক কার্যক্রম বলেন সব দিক থেকে অনেক অ্যাডভান্স, যেটি আমরা বিএনপির ক্ষেত্রে সেভাবে দেখছি না। জি ধন্যবাদ সানি ইসলাম। আমরা যেমনটি দেখছি জামায়াতে ইসলাম তারা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। অপরদিকে বিএনপি তৃণমূল পর্যায়ে কিন্তু একদম ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, একটি বৃহৎ রাজনৈতিক দল তারা। সবকিছু মিলিয়ে দুইটি রাজনৈতিক দলের অবস্থান কেমন দেখছেন আপনি নকলা নালিতাবাড়ী আসলে? আচ্ছা, এই বিষয়টা আসলে এক বাক্যে তো বলা যাবে না। আসলে ডিপেন্ড করে আসলে নির্বাচন যখন গড়িয়ে আসবে তখন আসলে অবস্থানটা আসলে আমরা পরিষ্কার করতে পারবো। তবে আমার কাছে ভালো লাগছে, আমি আগেই বলেছি যে জামায়াতে ইসলাম তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তাদের যখন প্রথম থেকে কাজ করলো, নতুন প্রার্থী যখন দেওয়া হলো, তখন আমরা একটু ভেবেছিলাম যে হয়তোবা নতুন একটা প্রার্থী জামাতে ইসলামের, আমি যত জানি যে প্রার্থী গোলাম কিবরিয়া, জনাব গোলাম কিবরিয়া, তার বয়স 32 বছর, অফিসিয়ালি বয়স, সর্বকনিষ্ঠ যত জানি জামাতে ইসলাম প্রার্থীর মধ্যে। তো তখন হয়তো ভাবছিলাম যে তিনি হয়তো খুব একটা সাড়া ফেলতে পারবেন না। তিনি তার কিন্তু আমাদের ভুল ভেঙেছেন, তিনি তার কার্যক্রম করে
মোটামুটি ভালোই জনপ্রিয়তা অর্জন করছেন এবং আরো সামনে হয়তো ভালো কাজ করবেন। অপরদিকে ফাহিম চৌধুরী রয়েছেন, তাকে তিনি 2018 সালে নির্বাচন করলেও তাকে আমরা আসলে প্রবীণ বা আগে খুব অভিজ্ঞ রাজনীতিবিদ বলতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে তিনি আসলে নির্বাচনের যে প্ল্যাটফর্ম যে কাজ করাটা তিনি কিন্তু সেই সুযোগটা পাননি মামলা হামলার কারণে। সেক্ষেত্রে তিনিও কিন্তু নবীন আসলে এই রাজনীতি নির্বাচনের প্ল্যাটফর্মে, এবং জামাতে ইসলামের প্রার্থী তিনিও নবীন। ফলে দুই দুই নবীন আর অন্যান্য প্রার্থী যারা রয়েছে তারাও তো নবীনই, কেউ রাজনীতি নির্বাচন করার অভিজ্ঞতা নেই শুধু ফাহিম চৌধুরী ছাড়া। ফলে ভোটাররা একটা আমি মনে করি যে একটা চমৎকার একটা ফিল করছে, তারা নির্বাচনে একটা আমেজ পাচ্ছে যে নবীনদের হাত ধরেই এই শেরপুর 2 আসন একটা চমৎকার একটা উন্নয়ন হবে বলে আমি মনে করছি। যেহেতু গারো পাহাড় প্রান্তদেশে অবস্থিত এই আসনটা অনেক দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে, এটা আসলে অস্বীকার করার জোরেই। ফলে নবীনরা তারা তরুণ যে ভোটার রয়েছে, এখন কিন্তু তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং এই 2 প্রার্থী বা অন্যান্য প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু তরুণদের তারা তরুণরা আসলে কি চায় তারা কিন্তু আসলে এটা বুঝতে পারছেন। আজকে ইয়েতেও যারা জামায়াত ইসলামের যে সমাবেশ ছিল সেখানে কিন্তু তারুণ্যের সমাবেশ তারা নাম দিয়েছে, তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে যে আসলে আমরা তরুণদের নিয়ে যদি কাজ করি আমরা এগিয়ে যেতে পারবো। অপরদিকে ফাহিম চৌধুরীর বক্তব্যে আপনি শুনবেন যখনই তিনি কথা বলবে তরুণদের কিন্তু কেন্দ্র করে কথা বলবে। তারপরে এখন প্রার্থীরা বুঝতে পারছেন যে আমরা তরুণদের নিয়ে যদি কাজ করি, তরুণদের উন্নয়নে কাজ করি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ সানি ইসলাম। মনির ইসলাম মনির, আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটাতে চাই আমরা। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যেমনটি দেখছি জামায়াত ইসলাম একদম গোছানো, মুজাহিদুল ইসলাম, উজ্জ্বল, সানি ইসলাম তারা বলছিলেন, এবং অপরদিকে আমরা নকলা নালিতাবাড়ির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান দেখছি তারা এখন পর্যন্ত কমিটি গুছাতে পারছে না। এবং আপনার কথা সূত্র ধরে যদি বলতে চাই, যে 4 জন নেতার কথা আপনি বললেন, নিঃসন্দেহে প্রত্যেকেই তারা বিএনপির জন্য ব্যাপক অবদান রেখেছেন, বিএনপির দুঃসময়ে তারা কাজ করেছেন, এবং এর জন্যই তাদের পক্ষ হয়ে বিভিন্ন বিএনপির নেতারাও কাজ করছেন। এখন পর্যন্ত তাদের পক্ষেই কাজ করে যাচ্ছেন। একজন যদিও সমর্থন জানিয়েছেন, বাকি 3 জন নিজস্ব অবস্থান ধরে রেখেছেন। বিএনপির যদি নির্বাচনের আগে কমিটি দেয় তাহলে কি তাদের বাদ পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আর যদি নির্বাচনের পরবর্তীতে কমিটি দেয় তাহলে কি বিষয়টা এমন হয়ে গেল কিনা যে আশ্বাস দিয়ে নিজের পক্ষে কাজ করিয়ে নিলাম? আপনি কিভাবে দেখছেন? আমি যতদূর জানি যে বিএনপি নির্বাচনের আগে কমিটি আত্মপ্রকাশ করবে, কারণ যে বিষয়টা হচ্ছে যে চেইন অফ কমান্ড থাকবে না তাহলে। কারণ আপনি জানেন যে আর বিশেষ করে বিগত 16 বছর আওয়ামী নিপীড়নের কাছে বিএনপি কিন্তু বিশেষ করে নালিতাবাড়ি নকলা বিএনপি একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছিল, যার ফলে এক একজন নেতার নিয়ন্ত্রণে কিছু কিছু নেতাকর্মী আলাদা আলাদা দলবদ্ধ হয়ে গেছে। এখন আমি একজন নেতা, আমি চাচ্ছি আমার অ্যাঙ্গেল থেকে সভাপতি সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভাগ, আপনি চাচ্ছেন, বিভিন্ন এই চাওয়া পাওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন যাবৎ কমিটিগুলো আটকে আছে। সর্বশেষ আমি জানি যে ডিসেম্বর 2021 সালে একটা কাউন্সিল হওয়ার কথা ছিল, প্রথম অধিবেশন শেষ হয়েছে এবং তারা কমিটি ভেঙে দিয়েছে। নতুন কমিটি ঘোষণার আগেই 2020 সালের ডিসেম্বর সেটা কিন্তু কোন দলে কিন্তু ভেঙে গেছে, এই কাউন্সিলটা কিন্তু মানে অসমাপ্ত রয়ে গেছে। তো এই যে পরবর্তী সময়ে যে কার নেতৃত্বে আসলে কমিটিটা আসবে, এক একজন তার নেতৃত্বে কমিটি আনার চেষ্টা করতেছিলেন, আর এই চেষ্টার কারণে এই টানাটানির কারণে কিন্তু কমিটিগুলো মানে অনেক বিলম্বিত হচ্ছে। তবে সর্বশেষ আমি যতটুকু জানি যে নির্বাচনের আগে তারা কমিটি দিবেন, এবং কমিটি দিলে হয়তোবা যারা পদ পদবি পাবেন না তাদের একটু রাগ, ক্ষোভ, মান, অভিমান থাকবে, কিছুটা প্রভাব পড়বে, কিন্তু সেটা বহুলাংশে প্রভাব পড়বে না। উপরন্তু কমিটি না দিলে নির্বাচনে বেশি প্রভাব পড়বে, কারণ কমান্ডিং থাকবে না। এই যে 3 জন নেতা ছিলেন যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এখন পর্যন্ত নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন, তাদের পক্ষে বিএনপির যে নেতারা কাজ করছেন, যদি কমিটি হয় তাদেরকে আসলে কমিটি থাকা বা না থাকার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যে যেভাবেই চিন্তা করুন না কেন, যোগ্যতার ভিত্তিতে যদি মনে করে যে একজন যিনি প্রার্থী হয়েছেন, মনোনীত হয়েছেন, যে না অন্য একটা প্রার্থীর পক্ষে কাজ করেছেন কিন্তু রাজনীতিতে তার যোগ্যতা বা গ্রহণযোগ্যতা বেশি, আমার কাছে মনে হয় যে সেই গ্রহণযোগ্যতার বিবেচনাই কমিটিতে আসবে, আমি যতটুকু জানি। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি নকলা নালিতাবাড়ী শেরপুর 2 আসন নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি। আবারও কখনো আপনাদের সাথে যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।